দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। মে মাসেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তারা দুজনেই বেজিং সফর করলেন। লক্ষ্য ছিল একটাই, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর কাছ থেকে বন্ধুত্ব এবং বাণিজ্যিক সুবিধা আদায় করা। এই দুই বৈঠক পরে সময় এসেছে পর্যালোচনা করা, ডোনাল্ড ট্রাম্প না ভ্লাদিমির পুতিন, এই দুই রাষ্ট্রপতির মধ্যে বাজিমাত কে করলেন। যদিও ডোনাল্ড ট্রাম্প ঢাক ঢোল পিটিয়ে বিশ্বকে বারবার জানানোর চেষ্টা করেছিলেন তিনি বিজয়ী হয়েছেন, শি জিনপিং এর তিনি সবচাইতে নিকটতম বন্ধু এবং তাকে সবচাইতে বেশি রাজকীয় আপ্যায়ন করেছে শি জিনপিং। এমনকি তিনি এও বলতে ছাড়েননি আমেরিকার কোন রাষ্ট্রপতি কোনোদিনও চীনে এসে এইরকম আতিথেয়তা পাননি। কিন্তু আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে অশ্বডিম্ব প্রসব করেছেন, অর্থাৎ ঘোড়ার ডিম নিয়ে বাড়ি ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ঠিক তার 5 দিনের মাথায় বেজিং এ রাজার মতো আগমন ঘটলো রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের, এবং তাকে ঘিরে চীন সরকারের যে উৎসাহ, তাকে যে উচ্চ পর্যায়ের আতিথেয়তা এবং অভ্যর্থনা জানানো হয়েছিল তা সত্যি চোখে পড়ার মতো। এবং ভ্লাদিমির পুতিন যে আদরটা পেলেন বেজিং এর কাছে তার তুলনায় ডোনাল্ড ট্রাম্প একেবারেই সাদামাটা, একেবারেই নগণ্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ভ্লাদিমির পুতিনের চীন সফর বিশ্ব রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো আমরা আজকে ধরে ধরে আলোচনা করব। 1 নম্বর, এই বৈঠকে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন যৌথ বিবৃতি দিলেন মাল্টিপোলার ওয়ার্ল্ডের। এতদিন পর্যন্ত পৃথিবী ছিল আমেরিকা নির্ভর, এক মেরু বিশ্ব যার কেন্দ্রে ছিল আমেরিকা। পৃথিবী কিন্তু সেই জায়গায় আর রইল না, তার আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। এখন থেকে পৃথিবী বহু মেরু বিশিষ্ট। একদিকে যদি আমেরিকা ভর কেন্দ্রে থাকে, অবধারিতভাবে অপর কেন্দ্রে রয়েছে চীন, রাশিয়া, ইরান, আইআরসি ব্লক। অপরদিকে ব্রিক্স শক্তিশালী হয়ে উঠছে, অর্থাৎ বর্তমান পৃথিবীতে একাধিক মেরু তৈরি হয়েছে। আর তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন এই দুই হেভিওয়েট রাষ্ট্রনায়ক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ডি-ডলারাইজেশন। এতদিন ধরে আপনারা শুনে আসছিলেন যে আমেরিকার ডলারের পতন ঘটছে, আমেরিকার ডলারের আধিপত্য কমে আসছে। তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন সাম্রাজ্যের পতন সেদিনই হবে যেদিন আমেরিকার ডলারের পতন ঘটবে, আর সেই ডলারের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিলেন বেজিং এ দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বড় দুটি যুদ্ধ, একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ। এই যুদ্ধের বিষয়ে চীনের অবস্থান কি? কারণ ডোনাল্ড ট্রাম্প বেজিং এ এসেছিলেন শি জিনপিং এর কাছ থেকে আশ্বস্ত হতে যে আগামী দিনে চীন ইরানকে কোনোভাবেই যুদ্ধে সহযোগিতা করবে না। ঠিক ডোনাল্ড ট্রাম্প যখন বিদায় নিলেন, ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে শি জিনপিং ঘোষণা করলেন আমেরিকা ইরানের উপরে অন্যায় যুদ্ধ করছে, অর্থাৎ চীন সরাসরি সরকারিভাবে ইরানের পাশে দাঁড়ালেন এবং আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। চলুন এবার আমরা ডিটেলে দেখে নিই এই দুই হেভিওয়েট রাষ্ট্রনায়ক চীন সফরে তারা কে কতটুকু পেলেন, কে এগিয়ে থাকলেন, কে পিছিয়ে গেলেন। মে মাসের 13 তারিখে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 16টি বৃহৎ কোম্পানির সিইও দের নিয়ে বেজিং এ ল্যান্ড করলেন। আর বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন চীনের উপরাষ্ট্রপতি হ্যান জেইং। শুনে মনে হতে পারে যে চীন ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক গুরুত্ব দিয়েছে, কারণ এয়ারপোর্টে যদিও শি জিনপিং যাননি, কিন্তু ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে বরণ করবার জন্য। কিন্তু মজার বিষয় অন্য জায়গায়। এই হ্যান জেইং তিনি চীনের রাষ্ট্রনায়কদের পোর্টফোলিও নিরিখে, অর্থাৎ যদি শি জিনপিং 1 নম্বর গুরুত্বপূর্ণ নেতা হন, এই উপরাষ্ট্রপতি হ্যান জেইং তার অবস্থা 25তম। তিনি চীনের 25 নম্বর নেতা যিনি ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। অপরদিকে যখন ভ্লাদিমির পুতিন
বেজিং এ ল্যান্ড করলেন। শি জিনপিং না গেলেও খোদ গেলেন ওয়াং ই, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির অন্যতম প্রধান মুখ এই ওয়াং ই, এবং গুরুত্বের বিচারে শি জিনপিং এর পরের মুখ হলেন ওয়াং ই। এখানেই বোঝা যাচ্ছে যে চীনের কাছে কার গুরুত্ব বেশি, ডোনাল্ড ট্রাম্পের না ভ্লাদিমির পুতিনের। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিং এর সাক্ষাৎ হলো যে মে মাসে, এই সাক্ষাৎ গত 10 বছরের মধ্যে 3 নম্বর সাক্ষাৎ, অর্থাৎ দুজনের দেখা হলো 10 বছরে মাত্র 3 বার। অপরদিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিং এর সাক্ষাৎ গত 5 বছরে এটি ছিল 11তম 11তম। স্বাভাবিকভাবে একটা সূত্র কিন্তু স্পষ্ট যে ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং তাদের ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা এবং দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্ব, পশ্চিমী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে চীন এবং রাশিয়ার যে ব্লক, যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু অনেক বেশি শক্তিশালী। রাশিয়া এবং চীনের বৈঠক নিয়ে বিস্তারিত কথা বলার আগে চলুন আমরা সংক্ষেপে একবার দেখে নিই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিং বৈঠকের কি কি বিষয় ছিল। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরান যুদ্ধে শি জিনপিং অর্থাৎ চায়না যেন কোনো হেল্প না করেন, সেই বিষয়ে চীন ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেনি। 2 নম্বর, ফাইনালাইজিং উইপেন সেলিং টু তাইওয়ান, তাইওয়ানকে অস্ত্র বিক্রি করবার জন্য বিপুল পরিমাণ টাকা ইতিমধ্যে আমেরিকা নিয়ে রেখেছে, অস্ত্র দিতে পারেনি। তো অস্ত্র দেওয়ার অনুমতি চেয়েছিলেন শি জিনপিং এর কাছ থেকে, সেই বিষয়ে শি জিনপিং আমেরিকার সঙ্গে কোনো কথা বলতেই রাজি হয়নি, সুতরাং সম্পন্ন হয়নি। 2 নম্বর, রেয়ার আর্থ মিনারেলস, রেয়ার আর্থ মিনারেলের সাপ্লাইকে একমাত্র ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করতে পেরেছেন। অপরদিকে মেকিং লটস অফ ট্রেড ডিলস উইথ ইউএস কোম্পানিজ, আমেরিকার 16টি বড় কোম্পানির সিইও দের নিয়ে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প চীনে। লক্ষ্য ছিল চীনের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি করা আমেরিকার, সেই চুক্তি সম্পন্ন হয়নি। কি পেলেন তাহলে? এগ্রিকালচারাল ডিলস, শুধুমাত্র চীন আমেরিকার কৃষকদের কাছ থেকে কিছু কৃষি পণ্য কিনতে সম্মত হয়েছে। তবে তার তুলনায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি জিনপিং এর বৈঠক বহুগুণ বেশি তাৎপর্যপূর্ণ। কেন? চলুন দেখি এবার। ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এর বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি হলো ডলারের মৃত্যুকে নিশ্চিত করা। গত 1 বছর ধরে চীন এবং রাশিয়া, এই দুটি দেশ নিজের মধ্যে যত বাণিজ্য করেছে, সেই বাণিজ্যের 99% আদান প্রদান হয়েছে চীনের ইউয়ান এবং রাশিয়ার রুবল। এই ইউয়ান রুবলের বিনিময়েই এই দুটি দেশ তারা বাণিজ্য করেছে, যেটা এতদিন অকল্পনীয় ছিল। আমেরিকার ডলার ছাড়া পৃথিবীর দুটি রাষ্ট্র কোনোভাবেই বাণিজ্য করা সম্ভব ছিল না। কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে চীনের সিপস কিভাবে আমেরিকার সুইফট সিস্টেমকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর আজ এটা প্রমাণ করে দেখিয়েছে চীন এবং রাশিয়া যে আমেরিকার ডলারকে এবং তার সুইফট সিস্টেমকে কমপ্লিটলি বাইপাস করা যায়, বাইপাস করা সম্ভব। তাই এই 1 বছরের মধ্যে চীন রাশিয়া সফলভাবে যখন এই ব্যবস্থাকে দাঁড় করিয়ে ফেলেছে, এখন লক্ষ্য বৈশ্বিক বাণিজ্য। ইরান এই দলে পূর্বেই যোগ দিয়েছে, যাকে আমরা বলছি IRC ব্লক। এবার গোটা পৃথিবীতে রাশিয়া, চীন, ইরান তারা মিলিতভাবে এই বিকল্প মুদ্রা চীনের ইউয়ানকে যাতে বিশ্ব বাণিজ্যের মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেই শপথ গ্রহণ করলেন ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। এর অর্থ হলো মার্কিন সাম্রাজ্যের পতন আরো ত্বরান্বিত হবে এই ইউয়ান বিশ্ব বাণিজ্যের মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা যেটি এই দুই রাষ্ট্রনায়কের বৈঠকে সম্পন্ন হয়েছে, চলুন আমরা দেখে নিই। তা হলো রাশিয়ান অ্যান্ড চাইনিজ লিডার সাইন ডেক্লারেশন অন মাল্টিপোলার ওয়ার্ল্ড অ্যাট বেজিং সামিট। বেজিং বৈঠকে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং ছাড়াও এই দুই দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়করা এক জায়গায় হয়ে তারা দলিল দস্তাবেজে স্বাক্ষর করে ঘোষণা করলেন। কি সেই ঘোষণা? ঘোষণা ছিল এই যে পৃথিবীতে আর আমেরিকা একমাত্র রাজা থাকবে না, এই পৃথিবীতে আরো অনেক রাজার জন্ম হলো, যার মধ্যে অন্যতম হলেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেই। আর সেই কথায় পৃথিবীর অধিকাংশ খবরের কাগজ ছেপেছে। ঠিক যে কথাটা আমরা বললাম
যে আমেরিকা পৃথিবীর আর একমাত্র দাদা নয়, তার দাদাগিরি চলবে না, সে কথাই ঘোষণা করলো শি জিনপিং আনুষ্ঠানিকভাবে রাশিয়ার যে অবস্থান ইউক্রেন যুদ্ধে, সেই অবস্থানকে সিলমোহর দিল। আমেরিকা যতই ছায়া যুদ্ধ করুক ইউক্রেনে হয়ে রাশিয়াকে ধ্বংস করার কাজে, সেই কাজ এখনো পর্যন্ত করতে পারেনি আমেরিকার জনগণের ট্যাক্সের পয়সায় ইউক্রেন লড়াই করছে রাশিয়ার বিরুদ্ধে। একদিকে আমেরিকার জনতা খেতে না পেয়ে রাস্তায় নেমে আসছে, ওদিকে কমেডিয়ান জেলেনস্কি বহাল তবিয়তে যুদ্ধ লড়ছে রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু শি জিনপিং রাশিয়ার পাশে দাঁড়িয়ে রাশিয়ার অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করলেন। তিনি জানিয়ে দিলেন, বেজিং endorses Moscow's root causes framing on Ukraine in Putin-Xi Jinping joint statement। পুতিন এবং শি জিনপিং যৌথ বিবৃতি দিয়ে ঘোষণা করলেন যে যতক্ষণ পর্যন্ত ইউক্রেন রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ তার আসল কারণকে সমাধান করছে, ততক্ষণ যুদ্ধ চলবে। অর্থাৎ এতদিন ধরে রাশিয়া যেটা দাবি করেছে ডনবাস এবং ডোনেস্ক, এই দুই অঞ্চল রাশিয়াকে দিতে হবে। রাশিয়া যতদিন এই দুই অঞ্চলকে কবজা করতে পারছে, ততদিন যুদ্ধ চালিয়ে যাবে রাশিয়া। আর সেই অবস্থানকে স্বীকৃতি দিল চীন। এবার আমেরিকা লড়াই করে মরুক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যৌথ বিবৃতি, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন এক জায়গায় দাঁড়িয়ে তারা ঘোষণা করলেন, ইরানের উপরে আমেরিকা যে হামলা চালিয়েছিল ইসরায়েলের সঙ্গে, সেই হামলা ছিল সম্পূর্ণ বেআইনি অ্যাগ্রেশন। ইউএস ইসরায়েলি স্ট্রাইক অন ইরান ইলিগাল। এটা অত্যন্ত বড় ঘোষণা। বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে দুজন রাষ্ট্রনায়ক ইরানের পক্ষে যেভাবে সওয়াল করলেন, আগামী দিনে যদি আমেরিকা এবং ইসরায়েল আবারও আক্রমণ করে ইরান, তবে সেই যুদ্ধে রাশিয়া এবং চীন ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে যে লড়াই করবে, সেটাই স্পষ্ট হলো এই যৌথ বিবৃতিতে। অপরদিকে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং একসঙ্গে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 800 সামরিক সেনা ঘাঁটি, যেগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, সেই সামরিক ঘাঁটিকে রক্ষা করবার জন্য নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করেছিলেন। সেই ব্যবস্থায় বলা হয়েছে পৃথিবীর কক্ষপথ থেকে স্যাটেলাইটের মাধ্যমে তিনি যুদ্ধ লড়বেন। কিন্তু চীন এবং রাশিয়া সব জানিয়েছে যে পৃথিবীর লড়াই পৃথিবীতেই করতে হবে, আকাশ পথে কোনো যুদ্ধ করা যাবে না, আকাশ পথে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা যাবে না। আর সেই পথে যদি আমেরিকা পা বাড়ায়, আকাশে যদি এই গোল্ডেন ডোম স্থাপন করার চেষ্টা করে, সেই কাজে কিন্তু চীন রাশিয়া পিছিয়ে থাকবে না। ফলে পৃথিবীর লড়াই মহাকাশে চলে যাবে এবং পৃথিবীর মানব জাতির জন্য সেটা আগামী দিনে একটা ভয়ঙ্কর বিপদ তৈরি করবে। এই সতর্ক বার্তাই দিয়েছে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। পরিশেষে এটুকু জানিয়ে রাখি, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন তাদের এই বৈঠকে দুই দেশের মধ্যে 40টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চীন এবং রাশিয়া তাদের পারস্পরিক বাণিজ্যকে আরো অনেকখানি বাড়াতে চাইছেন। 2020 সালে যখন চীন এবং রাশিয়ার মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ ছিল $108 বিলিয়ন ইউএসডি, সেই বাণিজ্য মাত্র 5 বছরের মধ্যে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 260 বিলিয়ন ইউএসডি। অর্থাৎ 5 বছরের মধ্যে এই দুই দেশের মধ্যে বাণিজ্য 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। আর এখান থেকে বোঝা যাচ্ছে চীন এবং রাশিয়া তাদের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক বোঝাপড়া, সেই বোঝাপড়াকে আগামী দিনে কোন পর্যায়ে নিয়ে যেতে চাইছে। পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে চীন, রাশিয়া, ইরান, এই আইআরসি ব্লক উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে, যাতে ডোনাল্ড ট্রাম্প তিনি সন্ত্রস্ত হচ্ছেন এবং এই কারণেই চীনের সঙ্গে তিনি G2 গোষ্ঠী তৈরি করতে মরিয়া। যে কোনো মূল্যে চীন এবং আমেরিকা এই দুই রাষ্ট্র নতুন করে বন্ধুত্ব তৈরি করার মধ্য দিয়েই রাশিয়া এবং ইরানের বিপদ থেকে মুক্তি পেতে চাইছে আমেরিকা। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই স্বাদ যে কোনোভাবেই পূরণ হবে না, সেই বার্তাই আমরা পেলাম শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের এই দ্বিপাক্ষিক বৈঠকে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকল দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। শুনি হয়তো আপনার মনে হতে পারে এটি কোনো পেস্ট কন্ট্রোল কোম্পানির বিজ্ঞাপন, কিন্তু না, এটি ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা সে প্রশ্ন বড় বড় করে আলোচনা হচ্ছে। গত 15 মে ভারতের সুপ্রিম কোর্টে যখন গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছিল, তখন কে জানতো যে একটি মাত্র শব্দ দেশের রাজনীতিতে ভূমিকম্প এনে ফেলবে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানির সময় বেকার যুবকদের আরশোলা বা ককরোচ এবং সমাজের পরজীবী বা প্যারাসাইট বলে মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্য বারুদের স্তূপে আগুনের ফুলকি হয়ে পড়ল। জন্ম হলো ভারতের সবচেয়ে আজব অথচ শক্তিশালী রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি। আরশোলা এমন একটি জীব যা চরম বৈরী পরিবেশও টিকে থাকতে পারে, তেমনি ভারতীয় এই ডিজিটাল দুনিয়ার আন্দোলনকেও দমাতে গিয়েও দমানো যাচ্ছে না। এই আরশোলা পার্টিকে ঘিরে এখন দেখা দিচ্ছে বিতর্ক। যারা এর সমর্থক তারা বলছেন, যারা ভাবতেন ভারতের তরুণ প্রজন্ম শুধু রিলস বানানো আর ওটিটি প্ল্যাটফর্মে পড়ে থাকে, তাদের জন্য এটি একটি বড় সড়ো ডিজিটাল চপেটাঘাত। কিন্তু এই ডিজিটাল সুনামিকে অনেকেই সহজ আর সিম্পল ভাবে দেখতে চান না, কারণ এরই মধ্যে ভারতের পাশের 3টি দেশে রাজনৈতিক সুনামি ঘটে গেছে, যার পেছনে ডিপ স্টেটের বড় সড়ো ভূমিকা আছে, সেটি এখন ওপেন সিক্রেট। ককরোচ পার্টির যে মূল খেলোয়াড়, তিনি আম আদমি পার্টির সাথে আগেই কাজ করেছেন, পড়াশোনা করেন আমেরিকাতে। তাই দুয়ে দুয়ে 4 মিলে অনেকেই অভিযোগ করছেন জর্জ সরোসের মতো ডিপ স্টেটের লোকজন এর পেছনে অর্থ ঢালছে, ভারতের অবস্থা হয় বাংলাদেশের মতো নয়তো নেপালের মতো করার জন্য। আবার দেখা যাচ্ছে ককরোচ জনতা পার্টির ফলোয়ারদের অনেক অ্যাকাউন্টই বাংলাদেশি ও পাকিস্তানি। বিশেষ করে 2029 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী আর অমিত শাহর অবস্থান নড়বড়ে করে দিতে চায় ডিপ স্টেট। প্রশ্ন হলো, যে ডিজিটাল সুনামিতে ফলোয়ার সংখ্যায় বিজেপি আর কংগ্রেস কুপকাত হয়ে গেল, সেটি কি সত্যি কোনো মেঘ না চাইতে বৃষ্টির মতো, নাকি এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সব গল্পের একটা শুরু থাকে, আর ভারতের ককরোচ জনতা পার্টির গল্পের শুরু দেশটির সর্বোচ্চ আদালত থেকে। 2026 সালের মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি শুনানির সময় মন্তব্য করেন, দেশটির বেকার যুবকরা এখন ককরোচ বা আরশোলার মতো হয়ে গেছে, যারা কাজ না পেয়ে সোশ্যাল মিডিয়া ও আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে সিস্টেমের উপর হামলা চালাচ্ছে। প্রধান বিচারপতির মন্তব্যের ঠিক পরদিনই, অর্থাৎ গত 16 মে, বোস্টন ইউনিভার্সিটির জনসংযোগের শিক্ষার্থী এবং রাজনৈতিক প্রচার কৌশলবিদ অভিজিৎ দীপক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি ব্যঙ্গাত্মক গুগল ফর্ম প্রকাশ করেন। তিনি ঘোষণা করেন, দেশের সমস্ত আরশোলাদের একতাবদ্ধ করার জন্য একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্ম দেওয়া হয়েছে, যার নাম ককরোচ জনতা পার্টি। এর অফিসিয়াল স্লোগান হলো ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, বা অলস ও বেকারদের কণ্ঠস্বর। সিসিপিতে যোগদানের জন্য 4 দফা যোগ্যতাও ঠিক করে দেওয়া হয়। প্রথম শর্তটি হলো, এই পার্টিতে যোগ দিতে হলে আপনাকে অবশ্যই বেকার হতে হবে, তা সে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে হোক, নিজস্ব পছন্দে হোক, কিংবা কোনো বিশেষ আদর্শগত কারণে হোক। অর্থাৎ বেকার ছাড়া এই পার্টিতে কেউ যোগ দিতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো, শারীরিকভাবে তাকে অলস হতে হবে, কিন্তু অলস হলো মস্তিষ্ক সার্বক্ষণিকভাবে দেশের অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে চিন্তা করতে থাকবে। 3 নম্বর শর্ত হলো, আবেদনকারীকে হতে হবে ক্রনিক্যালি অনলাইন বা সার্বক্ষণিক ইন্টারনেট ব্যবহারকারী, যার অর্থ বাথরুমের বিরতি সহ দিনে কমপক্ষে 11 ঘন্টা ইন্টারনেটে সক্রিয় থাকতে হবে। সবশেষ শর্ত হলো, আবেদনকারীর মধ্যে থাকতে হবে পেশাদার আর্তনাদ বা সমাজ মাধ্যমে যে কোনো জ্বলন্ত ইস্যুতে অত্যন্ত তীক্ষ্ণ, সৎ এবং অর্থপূর্ণভাবে ক্ষোভ প্রকাশের যোগ্যতা। উন্মাদনা এতটাই তীব্র ছিল যে মাত্র 48 ঘন্টার মধ্যে 40,000-এর বেশি তরুণ এই সদস্য পদের জন্য আবেদন করে এবং কয়েকদিনের মধ্যে এই সংখ্যা 6 লাখের মাইলফলক ছুঁয়ে ফেলে। প্রধান বিচারপতি সূর্যকান্ত 16 মে একটি ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্যটি সংবাদ মাধ্যমে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং তিনি মূলত ভিউ বা পরিচিতি পাওয়ার উদ্দেশ্যে ভুয়া ডিগ্রি নিয়ে পেশায় প্রবেশ করার চক্রকে উদ্দেশ্য করেছিলেন, দেশের প্রতিভাবান তরুণ সমাজকে নয়। তবে ততক্ষণে মিমের চাকা ঘুরতে শুরু করেছে। ককরোচ জনতা পার্টির অবিশ্বাস্য উত্থানের নেপথ্যে যিনি রয়েছেন, তিনি হলেন 30 বছর বয়সী তরুণ অভিজিৎ দীপক। তিনি মূলত মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে জনসংযোগ ও গণমাধ্যম বিষয়ে মাস্টার্স পাশ করেছেন। তবে রাজনৈতিক রণকৌশলের ময়দানে তিনি একেবারে আনকোরা নন।
2020 থেকে 2023 সালের মধ্যে তিনি ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের সক্রিয় প্রচার কৌশলী হিসেবে কাজ করেছেন। অভিজিৎ দীপক দাবি করেছেন সিজেপি কোনো ঐতিহ্যগত রাজনৈতিক দল হতে চায় না, বরং এটি একটি রাজনৈতিক ব্যঙ্গ ও অসন্তোষ প্রকাশের প্ল্যাটফর্ম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে মাত্র 24 ঘন্টায় দাঁড় করানো হয়েছে। তবে ভারতের ছত্তিশগড়ের এম মুফাসসির এবং হরিয়ানার রোহিতকে জেলা পরিষদ সদস্য জয়দেব ডাগুরের মতো স্থানীয় তরুণ নেতারা এই ব্যঙ্গাত্মক আন্দোলনকে মাঠ পর্যায়ে নিয়ে যাচ্ছেন। মে মাসে ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রির পাবলিক পোর্টালে ককরোচ জনতা পার্টি নামে দুটি স্বাধীন ট্রেডমার্ক আবেদন জমা পড়েছে। দর্শক, সিজিপির উত্থান কোনো সাধারণ ফেসবুক গ্রুপের মতো ছিল না, এটি ছিল এক ডিজিটাল সুনামি। প্রধান বিচারপতির মন্তব্যের পর 16 মে অভিজিৎ দীপক এক্স হ্যান্ডেলে একটি কৌতুকপূর্ণ পোস্ট করেন। লেখেন, যদি সব আরশোলা একজোট হয় তবে কি হবে। মজার ছলে শুরু হওয়া এই ভাবনা 4 দিনের মধ্যে ভারতের রাজনীতিতে ভূমিকম্প এনে দিল। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো যেখানে দশকের পর দশক ধরে কোটি কোটি রুপি খরচ করে বিশালাকার আইটি সেল গড়ে তুলেছে, সেখানে সিজিপি মাত্র 5 দিনে ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল ঝড় তুলেছে। ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির অফিসিয়াল হ্যান্ডেলটি মাত্র 5 দিনে 15 মিলিয়ন বা 1.5 কোটির বেশি ফলোয়ার সংগ্রহ করে রেকর্ড করেছে, যা পরবর্তীতে 19 মিলিয়নে গিয়ে ঠেকেছে। এই সংখ্যাটি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং অন্যতম প্রাচীন দল কংগ্রেসের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যার চেয়ে অনেক বেশি। দেখা যাচ্ছে বিজেপির ফলোয়ার সংখ্যা 88 লাখ আর বিরোধী দল কংগ্রেসের 1,33 লাখ। ভারতের তরুণরা এখন এআই দিয়ে তৈরি আরশোলার পোস্টার শেয়ার করছে, আরশোলার কস্টিউম পরে যমুনা নদী পরিষ্কার করছে, এমনকি গাড়িতে সিজিপির স্টিকারও লাগাতে শুরু করেছে। রাজনীতির মাঠে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, বিজেপি বনাম সিজেপি, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়া একটি ভিডিও বার্তায় বলেন যে কুমির আর আরশোলার লড়াইয়ে তিনি গর্বের সাথে আরশোলাদের পাশে দাঁড়াতে চান। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র রসিকতা করে বলেন, তিনি অ্যান্টি ন্যাশনাল পার্টির কার্ডধারী সদস্য হওয়া সত্ত্বেও ককরোচ জনতা পার্টিতে যোগ দিতে চান। ককরোচ জনতা পার্টি কেবল মিম বানানোর জন্য আসেনি, তারা একটি 5 দফা ইশতেহার পেশ করেছে, যা রীতিমতো বৈপ্লবিক। এই দফাগুলো হলো বিচারকদের অবসরের পর কোনো সরাসরি পদ নয়, বিশেষ করে সিজিআইদের রাজ্যসভার আসন দেওয়া যাবে না। 2, যদি ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম কাটা হয় তবে নির্বাচন কমিশনের সদস্যদের ইউএপিএ ধারায় গ্রেপ্তার করতে হবে। 3, সংসদে এবং মন্ত্রিসভায় নারীদের জন্য 50% আসন সংরক্ষণ করতে হবে। বড় কর্পোরেটদের দ্বারা নিয়ন্ত্রিত